ধারাবাহিকের শুরুতে দেখা যায় কৃষ্ণগোপাল বিদ্যাকে বলছে যে আমার মেয়ে না আপনার খুব বড় ফ্যান, তাই জন্য আপনাকে আবারও রিকোয়েস্ট করছি যে আপনাদের কলেজে আমার মেয়েটার অ্যাডমিশন করিয়ে দিন। তার জন্য যত মোটা ফিস লাগে আমি দেব। আর বাই দ্য ওয়ে, আপনি প্রাইভেট টিউশন ফিউশন পড়ান তো? বিদ্যা তো এবার কথাগুলো শুনে খুব রেগে যায়, বলছে শাট আপ, আমি বিদ্যা ব্যানার্জি বলছি। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? ভুলে গেছেন আমি এই কলেজের এমডি। কৃষ্ণগোপাল এরপর বিদ্যাকে বলছে সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের অ্যাডমিশনের বিষয়টা একটু দেখবেন প্লিজ। আবারও বলছি যা টাকা লাগে আমি দেব। এই বলেই কৃষ্ণগোপাল ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে দিয়ে কৃষ্ণগোপাল বলছে সারা শহর জুড়ে আমার অনেক টাকার লেনদেন, এই গোটা শহরে যত জুয়ার বোর্ড আছে সবার মাথার ওপর থেকে আমি কমিশন নিই। এরপর কৃষ্ণগোপাল ওর মেয়ে যুক্তাকে বলছে তুইও কিন্তু হাতটা পাকিয়ে নে, আমি যখন থাকবো না তোকেই কিন্তু এই সমস্ত দায়িত্ব পালন করতে হবে। যুক্তা তখন কৃষ্ণগোপালকে বলছে ঘেন্না করে তোমাকে আমায়। কৃষ্ণগোপাল বলছে আমি তো জানি আমি খুব খারাপ লোক, আমাকে সকলে ঘেন্না করে। আর তোর মা? যুক্তা তখন বলছে মাকে নিয়ে তুমি একটাও আজে বাজে কথা বলবে না বাবা। কৃষ্ণগোপাল তখন যুক্তাকে বলছে এই একদম চুপ, শিলান্যাসের আগে কিন্তু তোকে এই কাজটা করে ফেলতেই হবে, আমি কিন্তু তোকে এই বলে গেলাম। এরপর দেখা যায় কৃষ্ণগোপালের ফোনে কাশ্যপবাবু আবারও ফোন করে। কাশ্যপ কৃষ্ণগোপালকে বলছে কাজটা কদ্দূর? কৃষ্ণগোপাল জানায় ভাববেন না, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে। রিভলভার বন্দুক কিচ্ছু চলবে না, কিন্তু লাশ পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। কাশ্যপবাবু তখন বলছে কিন্তু কেন? কৃষ্ণগোপাল জানায় যে আমার মেয়েকে ওই বিসিসিআই কলেজে ভর্তি করাবো। এই বলেই ফোনটা রেখে দেয়। এদিকে রাজদেব বাবু কাশ্যপ বাবুকে বলছে আপনি কি সত্যি সত্যি আজরিতের সঙ্গে ফাগুনের বিয়েটা দিতে চান? কাশ্যপ বাবু তখন জানায় যে আপনার কি সমস্ত কিছু মজা লাগছে নাকি, বা মজা বলে মনে হচ্ছে? রাজদেব বাবু তখন বলছে না না, বিয়েটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। কাশ্যপ বাবু তখন বলছে রাজদেব বাবু, আপনার কথায় না কদিন ধরে দেখতে পাচ্ছি বিদ্যার প্রতি মায়া দয়া সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে। আমি কিন্তু আপনাকে আবারও বলছি বাবা হওয়ার চেষ্টাও করবেন না। রাজদেব বাবু তখন বলছে ও তো একটা বাবাই খুঁজছে। কাশ্যপ বাবু তখন জানায় যে বিদ্যার আসল বাবার পরিচয়টা যদি আপনি জানতে পারতেন তাহলে, কি বলেই কথাটা আটকে দেয়। ওখান থেকে কাশ্যপ চলে যায়। রাজদেব বাবু এবার কাঁদছে আর বলছে আমার কেন জানি না এখন মনে হচ্ছে যে বিদ্যার মতন এই শহরে কিছু মেয়ের প্রয়োজন আছে, ওর মতন শিক্ষিকার প্রয়োজন আছে, ওর মতন অধ্যাপিকার প্রয়োজন আছে। আই এম সরি বিদ্যা, আমি চেষ্টা করব আমার নিজের ভুলগুলো শুধরে নিতে। অপরদিকে দেখা যায় বিদ্যার বানানো জায়গার ম্যাপটা নিয়ে কপিল ভালো করে দেখছে। কপিল কাশ্যপবাবুকে বলছে দাদা, ম্যাপটা তুমি ভালো করে দেখেছো? কাশ্যপবাবু তো জানায় যে না, এখনো তো ভালো করে দেখা হয়নি। কপিল তখন বলছে যে এই ম্যাপে সমস্ত কিছু তো ঠিক আছে, কিন্তু একটা বড় আশ্রমের জন্য কিছুটা জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, মানে বেশ অনেকটাই জায়গা। কাশ্যপবাবু তো প্ল্যানটা দেখে পুরো চমকে যায়। এরপর কাশ্যপবাবু রাজদেব বাবুকে ফোন করে বলছে যে প্ল্যানটা ভালো করে দেখেছেন? এই নতুন প্ল্যানটা স্যাংশন করিয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। রাজদেববাবু তখন জানায় যে ও এখনো প্ল্যানটা দেখেইনি। কাশ্যপবাবু তখন রাজদেববাবুকে জানায় যে এই প্ল্যান অনুযায়ী দেখানো হলো যে কলেজের পাশেই একটা বড় আশ্রম তৈরি হচ্ছে, আর প্রচুর অত্যাধুনিক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাব তৈরি করা হচ্ছে। এই ম্যাপটার মধ্যে আধুনিকতার কালচারটা কম, পুরাতন কালচারটাকেই বেশি তুলে ধরা হয়েছে। বাবু তখন বলছে তাতে অসুবিধাটা কি হয়েছে? আশেফ বাবু তখন বলছে যে হোস্টেলটা যতটা বড় ছিল তার থেকে অনেক বড় বানানো হচ্ছে, স্টুডেন্ট বসানোর ক্যাপাসিটিও অনেক বাড়ানো হয়েছে। বাবু তখন বলছে হ্যাঁ, তাতে অসুবিধাটা কি হলো? বাবু তখন জানায় যে অসুবিধা তো কিছুই নেই, কিন্তু আপনার মনে হচ্ছে না যে আমাদের পাল্টা চাল দিচ্ছে বিদ্যা? এমন নয় তো যে বিদ্যা কোনো একটা ভান করছে, আমাদের জন্য কোনো একটা বড় ফাঁদ পেতে রেখেছে? আমি ঠিক বুঝতে পারছি না ও কি চাইছে, আমার মনে হচ্ছে ও খেলছে। বাবু তখন বলছে না না, আপনি যেটা বলছেন সেটা ভুল বলছেন, ওর এখন টাকার নেশা হয়েছে, ও এখন টাকা ইনকাম করতে চায়। বাবু তখন বলছে যদি না করে, যদি উল্টোটা হয়? বাবু তখন বলছে যে এর জন্য তাহলে দায় থাকবে আপনি। আপনার সঙ্গে সহমত হয়ে আমি আপনি গোটা বোর্ড অফ ডিরেক্টর মিটিং করে ওকে মাথার ওপর বসিয়েছিলাম, আর ওকে এখন ওখান থেকে সরানোও যাবে না। পুরো প্রজেক্টের হেড হচ্ছে এখন বিদ্যা। কাশ্যপবাবু তখন বলছে আমার কিন্তু এখনো সন্দেহ হচ্ছে ও পুরো প্ল্যানটা পুরো চেঞ্জ করে দিয়েছে।
শিলান্যাসটা একবার হতে দিন রাজদেব বাবু, শিলান্যাসের দিনই আমি সমস্ত কিছু শেষ করে দেব। আর একটা কথা, রাজদীপকে কিন্তু তৈরি থাকতে বলবেন, তা না হলে আমি কিন্তু ওকে জোর করে তুলে এনে আমার মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে দেব। রাজদেব তখন বলছে যে কাশ্যপবাবু, আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটু রুক্ষতা আছে। কাশ্যপবাবু তখন বলছে ওই মেয়েটার ওপর আমার অনেক দিনের রাগ আছে, আমি ওই মেয়েটাকে কিছুতেই টলারেট করতে পারি না। রাজদেব তখন কাশ্যপকে বলছে আপনার স্ত্রী একজন অধ্যাপিকা ছিলেন সেটা আমি জানতাম না, কিন্তু এখন খোঁজ নিয়ে জানতে পারলাম যে উনি আমাদের কলেজেরই অধ্যাপিকা ছিলেন। কাশ্যপবাবু তখন বলছে যে প্লিজ রাজদেব বাবু, এটার ভেতরে ঢুকবেন না, এটা আমাদের পারিবারিক বিষয়, আমার মেয়েকে আমি আপনার পরিবারে দেব, এটাই আমার ফাইনাল ডিসিশন। এরপর কাশ্যপবাবু ফোনটা রেখে দিতেই কাপিল কাশ্যপবাবুকে বলছে কি মনে হচ্ছে দাদা? কাশ্যপবাবু তখন জানায় যে আমার মনে হচ্ছে বিদ্যা খেলছে। এই প্রজেক্টটা যদি সত্যি সত্যি তৈরি হয়ে যায় তাহলে সারা পৃথিবীর স্কলার এবং দুস্থ ছাত্রছাত্রীদের একটা আবাসন তৈরি হয়ে যাবে, আর যেটা আমি কিছুতেই হতে দেব না। কারণ আমি শুধু টাকা চিনি, শুধু টাকা। আর সেই সঙ্গে না আমার আরেকটা কথাও মনে হচ্ছে, ওই রাজদেব বাবুও কিন্তু ভুল করছে। উনি বিদ্যা ব্যানার্জিকে এখনো চিনতে পারেননি, হয়তোবা চিনতে পেরেছেন, কিন্তু একই সঙ্গে উনি বিদ্যা ব্যানার্জির বাবা হওয়ার চেষ্টা করছেন। ঠিক তখনই সেখানে তোরসা চলে আসে। তোরসা এসে কাশ্যপবাবুকে বলছে তোমার প্রথম স্ত্রী কি সত্যিই খুন হয়েছিল? কৃষ্ণগোপাল, বিদ্যা ব্যানার্জি, এইসবের রসায়নটা কি? কাশ্যপবাবু তখন বলছে এই নিয়ে কিন্তু তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারো না। তোরসা তখন বলছে হ্যাঁ আমি অবশ্যই পারি, আমি তোমার স্ত্রী, আমি তোমার সন্তানের মা। কাশ্যপবাবু তখন বলে কিন্তু এর উত্তরগুলো আমি তোমাকে দিতে বাধ্য নই। একটা কথা আমি তোমাকে ভালো করে জানিয়ে দিলাম যে এই নিয়ে কোনোদিনও আমাকে কোনো প্রশ্ন করবে না তুমি। ঠিক তখনই সেখানে কৃষ্ণগোপাল আবারও কাশ্যপবাবুকে ফোন করেছে। কৃষ্ণগোপাল ফোন করে বলছে যে বিদেশি গাড়ি লাগবে আর ডোনেশনের জন্য অনেক টাকা লাগবে, আধুনিক দামি পোশাক লাগবে। কাশ্যপবাবু তখন বলছে কেন? কৃষ্ণগোপাল তখন বলছে যে ড্রামাটা যেভাবে সাজাচ্ছি যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, আর আপনি না ভালো করে দেখে শুনে পাঠাবেন, দেখে যাতে মনে হয় যে বড়লোক বাড়ির মেয়ে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। দেখা হবে কালকের নতুন এপিসোডের সঙ্গে।